বাংলা সাহিত্যে সৈয়দ মুস্তাফা সিরাজ এক অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। সৈয়দ মুস্তাফা সিরাজ 14ই অক্টোবর 1930 সালে অধুনা বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর জীবদ্দশায় 300টি ছোট গল্প এবং 150টি উপন্যাস রচনা করেন। 1994 সালে তিনি তার উপন্যাস অলীক মানুষের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। কর্নেল নীলাদ্রি সরকারের মতো গোয়েন্দা তাঁরই রচনা। 4 সেপ্টেম্বর 2012 সালে 81 বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে আমরা শুনব সৈয়দ মুস্তাফা সিরাজের ডনের ভূত গল্পটি। সেদিন সকালে চোখ বুজে একটা রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছি এবং টেবিলে কাগজ কলমও তৈরি। হঠাৎ পিঠে চিমটে কাটল কেউ। উহ বলে আর্তনাদ করে পিছন ফিরে দেখি ডন দাঁড়িয়ে আছে, মুখে ধূর্ত এবং ক্রূর হাসির ছাপ। খাপ্পা হয়ে বললুম, হতভাগা ছেলে, দিলি তো মুটে নষ্ট করে। ডন আমার ভাগ্নে, মহা ধরিবার বিচ্ছু ছেলে। তার মাথায় একটা কিছু খেয়াল চাপলেই হলো, তাই নিয়ে উঠে পড়ে লাগবে। তা লাগুক, আপত্তি নেই, কিন্তু প্রতিটি খেয়ালের সঙ্গে আমাকে সে জড়াবে, এটাই হলো সমস্যা। ওই রকম নিঃশব্দ হাসিটা হেসে সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বললুম, বুঝেছি, টাকা চাই, কিন্তু এবার কি কিনবি? রামুর গাধা না সোদরবনের রয়্যাল বেঙ্গল টাইগার? ডন ফিক করে হেসে অমায়িক ভদ্রলোক হলো। বললুম, না মামা, ভূত কিনবো। অবাক হয়ে বললুম, ভূত কিনবি? কোথায় পাবি ভূত? কে বেচবে? ডন কাছে ঘেঁষে এলো, টেবিলের কলমটা খপ করে তুলে নিয়ে বলল, মোটে 3 টাকা দাম মামা। যদি এখনই 3 টাকা না দাও কি হবে বুঝতে পারছো? বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বললুম, বুঝেছি বুঝেছি, লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে। ঠিক ঠিক জবাব হলে 3 টাকাই পাবে। শিগগির বলো মামা, দেরি হলে গোগো ভূতটা কিনে ফেলবে। ভূত কার কাছে কিনবি? মোনাদার কাছে। মোনাদা মানে সেই মোনা বুজরুক? মোনা ভূত কোথায় পেল? ঝিলের ধারে বাঁশের জঙ্গলে ফাঁদ পেতে ধরেছে। তুই দেখে এলি? শিশির ভেতরে ভরে রেখেছে মোনাদা বলল। শিশির দাম 50 পয়সা আর ভূতটার দাম 2 টাকা 50 পয়সা ইজ ইকুয়াল টু 3 টাকা। হাসতে হাসতে বললুম, বাহ, একদিন অঙ্কে তোর মাথা খুলেছে দেখছি। তোর ভূতটা দেখতে কিরকম? ডন চটে গেল। ভূত কি চোখে দেখা যায়? ওই শিগগির টাকা দাও বলে সে কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করলো। দামি কলম, তাই বেগতিক দেখে 3 টাকা দিলুম। টাকা পেয়ে কলমটা রেখে ডন গুলতির বেগে উধাও হয়ে গেল। গল্পের মুডটা চলে গেল। মনে মনে মোনার মুন্ডুপাত করতে থাকলুম। মোনা থাকে ঝিলের ধারে পুরানো শিব মন্দিরের কাছে। তার মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া, এক ফালি কাপড়, কপালে লাল তিলক আঁকা। সে নাকি তন্ত্র সাধনা করে। কারো কিছু চুরি গেলে মোনা নাকি মন্ত্রের জোরে চোর ধরিয়ে দেয়, অসুখ বিসুখের চিকিৎসাও করে। তবে কথাটা হলো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কাজেই যারা ওকে বিশ্বাস করে তারা বলে মোনা ওঝা, এবং যারা করে না তারা বলে মোনা বুজরুক। তবে লোকটাকে যত ভয়ঙ্করই দেখাক, ওপর পাটে 2টো দাঁত নেই বলে যখনই হাসে তাকে ভালো মানুষ মনে হয়। কিন্তু মোনা বুজরুক ডনকে ঠকাবে, এবং ডন একটা ছোট ছেলে। এতেই মোনার ওপর খাপ্পা হয়ে উঠল। বড়রা বোকামি করে ঠকে, ছোটদের সরলতা সুযোগ নিয়ে ঠকানো ভারী অন্যায়। ভাবলুম মোনাকে গিয়ে খুব বকে দিয়ে আসি। কিন্তু ডন তখনই ফিরে এলো। তার কাছে একটা ছোট্ট শিশি। শিশিটা দেখিয়ে সে খুশি খুশি মুখে বলল, গোগো টাকা নিয়ে গেছিল মামা, মোনাদা ওকে দিল না। বলল আগে আমি কিনবো বলেছিলুম, তাই আমাকেই সে বেচবে। সে টেবিলে শিশিটা রাখলো। শিশিটার ভিতরে কিছু নেই। বললাম, হ্যাঁ রে, এর ভেতর যে ভূত আছে কি করে বুঝলি? ডন বলল, আছে মামা, মোনাদা বলল সন্ধ্যা হলেই দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তা এই যে তুই ভূত পুষবি, ভূতকে কিছু খেতে দিতে হবে না? হবে বই কি, ভূতেরা দুধ আর মাছ খায়, তাই খাওয়াবো।
কিন্তু খাওয়াতে গেলে যদি ভূতটা পালিয়ে যায়? মোনাদা বলল আবার ফাঁদ পেতে ধরে দেবে। ডন চাপা গলায় বলল, আমি একটু দুধ নিয়ে আসি বাবা, তুমি যেন ছিপি খুলো না। ডন দুধ আনতে গেল। আমি সেই সুযোগে শিশির ছিপিটা খুলে ব্যাপারটা পরীক্ষা করার লোভ সম্বরণ করতে পারলুম না। ছিপিটা খুলতেই বোটকা গন্ধ টের পেলুম। তারপর দেখি জানালা গলিয়ে একটা কালো বেড়াল লাফ দিয়ে উধাও হয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিক যে চমকে উঠেছিল। কালো বেড়াল তো ঘরে দেখিনি, বাড়িতেও কোনো কালো বেড়াল নেই। ওটা এলো কোত্থেকে? কখনই ঘরে ঢুকলো? ছিপি খোলার পরই বা জানলা গলিয়ে পালালো কেন? হতভম্ব হয়ে গেছিলাম একেবারে। সেই সময় ডনের আবির্ভাব হলো। তার হাতে দুধের বাটি। সে দেখতে পেল আমি ছিপি খুলেছি। অমনি চিক্কুর, মামা মামা ছিপি খুললে কেন? তারপরই তার চোখ গেল জানালার ওধারে পাঁচিলের দিকে। পাঁচিলে কালো বেড়ালটা কেমন জলজলে চোখে এদিকে তাকিয়ে আছে। ডন দুধের বাটি রেখে আমার হাত থেকে শিশি আর ছিপি নিয়ে বেরোলো। পাঁচিলের কাছে যেতেই বেড়ালটা লাফ দিয়ে ওধারে নামলো। ডনকেও বেরিয়ে যেতে দেখলুম। এবার জানি না কি কি ঘটবে। আমার কাগজ ছিঁড়ে কুচি কুচি হবে, কলমটা গুঁড়ো হয়ে যাবে, আমিও প্রচণ্ড চিমটি খাবো। ডনের নখ যা ধারালো। কাগজ কলম সামলে রেখে আমিও পালানো ভূতটা হরার ছল করে বেরিয়ে গেলুম। রাস্তায় দাঁড়িয়ে ডন এদিকে ওদিকে তাকাচ্ছে। সে কিছু বলার আগেই বললুম, চল আবার মোনা বুজরুকের কাছেই যাই। সে ফাঁদ পেতে পালিয়ে যাওয়া ভূতটাকে ধরুক, যা টাকা লাগে দেব। ডন কাঁদো কাঁদো মুখে এগোলো। খেলার মাঠ পেরিয়ে ঝিল, ঝিলের ধারে শিব মন্দিরের ওখানে ঘন জঙ্গল। সেখানে পৌঁছে ডাকলুম, মোনা আছো নাকি? ও মোনা! সাড়া এলো জঙ্গলের দিক থেকে। কে ডাকে গো? মোনার স্বর কেমন অদ্ভুত উড়ে। বললুম, শিগগির একবার এসো এদিকে, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। জঙ্গলের ভিতর থেকে মোনার জবাব এলো, আমিও এক কেলেঙ্কারিতে পড়েছি, জায়গা ছেড়ে নড়ি কি করে? অগত্যা মন্দিরের পিছনে গিয়ে জঙ্গলে ঢুকলুম। বললুম, তুমি আছোটা কোথায়? শ্যাওড়া গাছের ভিতরে। শ্যাওড়া গাছটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলুম মোনা গা ঢাকা দিয়ে বসে আছে ডালপালার ভিতরে। আমাদের দেখে সে ফিক করে হাসলো। ওপর পাটে দুটো দাঁত নেই, তাই তার হাসিটা বেশ অমায়িক দেখালো। বললুম, ওখানে বসে তুমি কি করছো মোনা? মোনা বলল, হাতে একটা পেতনি পড়েছে, শিশিতে ঢোকাতে পারছি না। বলেই সে প্রায় চেঁচিয়ে উঠল, যা, পালিয়ে গেল। সে শ্যাওড়া গাছ থেকে নেমে এলো, হাতে একই সাইজের একটা শিশি। হাসি চেপে বললুম, তোমার ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেল, আর ডনের শিশি থেকে ভূত পালিয়ে গেছে, শিগগির একটা ব্যবস্থা করো। মোনা বলে উঠল, এ হে হে, সর্বনাশ সর্বনাশ। খোকাবাবুকে তখন পই পই করে বলেছিলুম, সাবধান। ডন কাঁদো কাঁদো মুখে বলল, মামা শিশির ছিপি খুলেছিল। মোনা বলল, ছোটবাবু কাজটা ঠিক করেননি। খোকাবাবুকে যে ভূতটা বেঁচেছিলুম সে খুব ঘোরেল ভূত। সে কে জানেন? পাঁচু, সেই পাঁচু চোর। পাঁচু নামের একটা চোর ছিল আমাদের ছোটবেলায়, পাকা সিঁদেল চোর। কত বাঘা বাঘা দারোগাবাবুকে সে নাকাল করে ছাড়তো। বুড়ো হয়ে সে মারা পড়েছিল অসুখ বিসুখে। যাই হোক, ডনের সামনে মোনার সঙ্গে ভূত নিয়ে তর্ক করা ঠিক নয়। বললুম, যাই হোক, পাঁচুকে আবার ফাঁদ পেতে ধরে দাও। ডন বলল, মোনাদা, পাঁচু কালো বেড়াল সেজে পালিয়ে গেছে। কালো বেড়াল? মোনা ভুঁড়ু কুচকে বলল, তাহলে তো বড় কেলেঙ্কারি হলো। ঠিক আছে, দেখছি। ইঁদুর ধরে ফাঁদে আটকাতে হবে ওকে। এখন ইঁদুর পাই কোথায় দেখি? কই খোকাবাবু, শিশিটা দাও। শিশি নিয়ে সে জঙ্গলের ভেতরে গেল। গেল তো গেলই, আমরা ঠায় দাঁড়িয়ে আছি। এক সময় হঠাৎ শব্দ শুনে দেখি ঝোপের ভেতর থেকে সেই কালো বেড়ালটা মুখ বের করেছে। দেখা মাত্র ডন তাকে তাড়া করে গেল। তারপর আর তাকেও দেখতে পেলুম না। কিছুক্ষণ তাকে ডাকাডাকি করে মন্দিরের পিছনে বটতলায় গিয়ে বসে পড়ল। সেই সময় দেখলুম একটু দূরে বাঁশবনের ভেতরে গুড়ি মেরে মোনা বাঘের মতো চুপি চুপি কতকটা চার পায়ে হাঁটছে। তারপর সে লাফ দিয়ে যেন কিছু ধরল। তারপর সে চেঁচিয়ে উঠল, এবার এবার বাঁচা ধর, যাবে কোথায়? খোকা বাবু, ছোট বাবু,
চলে আসুন। সাড়া দিয়ে বললুম, এই যে এখানে আছি। মোনা আমাকে দেখতে পেয়ে অদ্ভুত শব্দে হাসতে হাসতে চলে এলো। ছিপি আটা শিশিটা আমাকে দিয়ে বলল, এবার কিন্তু সাবধান। তা খোকাবাবু কোথায় গেল? বললুম, কালো বিড়ালটা দেখতে পেয়ে ছুটে গেল, তুমি খুঁজে দেখো তো ওকে। মোনা বলল, সর্বনাশ, আপনি খোকাবাবুকে যেতে দিলেন? পেতনিটার পাল্লায় পড়লে বিপদ হবে যে। সে হন্তদন্ত হয়ে জঙ্গলে গিয়ে ঢুকলো। একটু পরে ডনকে নিয়ে সে ফিরে এলো। বলল, আর একটু হলেই পেতনি খোকাবাবুকে ধরে ফেলতো। পেতনিদের স্বভাব জানেন তো, ছেলেপুলে দেখলেই কুড়মুড় করে মুন্ডু চিবিয়ে খায়। আপনারা শিগগিরই চলে যান। আর একটা কথা, পাঁচুকে তেরাত্রির উপোস করিয়ে রাখবেন। ডন এসেই আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। ব্যাপারটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। রাত্রে ডন আমার কাছে শোয়ে। শিশিটা বালিশের পাশে রেখে সে ঘুমোচ্ছিল। আমি ঘুমোতে পারছিলাম না। সেই বেড়ালটার কথা ভাবছিলাম। আরও ভাবছিলাম পাঁচু চোরের কথা। পাঁচুকে একটু একটু মনে পড়ে। লম্বা শিরিঙ্গে চেহারার লোক ছিল সে। মাথার চুল খুঁটিয়ে ছাঁটা, কেউ যাতে চুল ধরে তাকে বেকায়দায় না ফেলে সেই জন্য ওই রকম করে চুল ছাঁটত। শুনেছি দুধে দারোগা বঙ্কুবিহারী ধারা তাকে কিছুটা শায়েস্তা করেছিলেন। কিন্তু কথাটা হলো, পাঁচু মোড়ে বেড়াল সেজে বেড়ায় কেন? ওই যে কথায় বলে, স্বভাব যায় না মোলে। মরার পরও পাঁচু বেড়াল দুধ, মাংস, মাছ চুরি করে বেড়াচ্ছে না তো? তবে তার আগে দেখা দরকার সত্যি ডনের শিশি থেকে কালো বেড়াল বেরোয় কিনা। রাত্রিটা ছিল জ্যোৎস্নার। জানালার ধারে ঝকঝকে জ্যোৎস্না। চুপি চুপি বালিশের পাশ থেকে শিশিটা নিয়ে ছিপি খুলে দিলুম। অমনি দেখলুম ফের একটা কালো বেড়াল জানালা গলিয়ে পালিয়ে গেল। এবার আমার শরীর শিউরে উঠল। তখনই ছিপি এঁটে শিশিটা যথাস্থানে রেখে জানালায় উঁকি দিলুম। বেড়ালটা পাঁচিলে উঠে নীল জলজলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখনই জানালা থেকে সরে এসে শুয়ে পড়লুম। না, সত্যি তাহলে ভূত আছে। সকালে উঠে শুনি রান্নাঘরে চোর ঢুকেছিল। সকালে চায়ের দুধ রাখা ছিল, এক ফোঁটা নেই। 9টার আগে গয়লা দুধ দিতে আসে না। জামাইবাবু ডনের বাবা খুব বকাবকি করছিল দিদিকে। দিদি নাকি রান্নাঘরের দরজা জানালা আটকাতে ভুলে গিয়েছিল। শুধু দুধ নয়, ফ্রিজ থেকে মাছ, মাংস সব নিপাত্তা হয়ে গেছে। ডন ছোট ছেলে, সে এ নিয়ে মাথা ঘামালো না। কারণ শিশির ভেতর বন্দি পাঁচুকে তেরাত্রির উপোস রাখতে হবে। কাজেই সে ছিপি খোলেনি। সে তো জানে না আমি ছিপি খুলে এই কেলেঙ্কারি বাঁধিয়েছি। ডন ভেবেছে পাঁচু শিশির ভেতরেই রয়ে গেছে। চুপি চুপি মোনার ডেরায় চলে গেলুম। মোনা আজ তার ডেরায় বসে চোখ বুজে জপ তপ করছিল। ডেরা মানে মন্দিরের লাগোয়া একটা পুরানো জরাজীর্ণ একতলা ঘর। জব শেষ হলে সে চোখ খুলে আমাকে দেখে বলল, পাঁচু পালায়নি তো ছোটবাবু? হ্যাঁ, পালিয়েছে। আসলে আমারই বোকামি। ডন এখনো জানে না আমি ফের ছিপি খুলেছিল বলে যা ঘটেছে তার মোটামুটি একটা বিবরণ দিল। মোনা গুম হয়ে গেল। একটু পরে বলল, ঠিক আছে, 3টে টাকা ছাড়ুন ছোটবাবু, আমি পেতনিটাকে শিশিতে ভরেছি। আপনি বরং এই শিশিটা আপনার ভাগ্নে বাবাজির শিশির সঙ্গে পাল্টে ফেলুন। খালি শিশিরটা আমাকে ফেরত দিন। আর হ্যাঁ, পেতনি কিন্তু দুধ, মাছ, মাংস খায় না। একটু শুকনো গোবর আর হাড়গোড় এর খাদ্য। 3টে টাকা গোচ্ছা গেল, আর কি করা যাবে। বাড়ি ফিরে এক সুযোগে এই শিশিটা রেখে দিলুম ডনের পড়ার টেবিলে। ডন তখন স্কুলে। মোনাকে খালি শিশিটা ফেরত দিয়ে এলুম। মোনা আমাকে সাবধান করে দিল। সে রাত্রিরে আবার আমার মনে হলো সত্যি এই শিশির ভেতরে পেতনি আছে কিনা পরীক্ষা করা দরকার। ডন যথারীতি বালিশের পাশে শিশি রেখে ঘুমোচ্ছিল। শিশিটা চুপি চুপি তুলে নিয়ে জানালার গ্রিলের ফাঁকে রেখে ছিপি খুলে দিলুম। তারপর যা দেখলুম, ভয়ে বুকটা ধড়াস করে উঠল। জ্যোৎস্নায় একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। সাহস করে টর্চ বের করলুম। টর্চ জ্বালতেই মূর্তিটা দেখতে পেলুম না। চুপি চুপি দরজা খুলে বেরিয়ে দেখি সাদা মূর্তিটা বাগানের একটা আম গাছে উঠে গেছে। একটু পরে আম গাছের ডগায় তাকে দেখা গেল। সেখান থেকে উঁচু একটা বাজ পড়া নেড়া তাল গাছের মাথায় গিয়ে বসল। তারপর পেঁচার ডাক শুনলুম। টর্চের আলো ফেললুম, কিন্তু কিচ্ছু দেখতে পেলুম না।
আমার চোখের ভুল নয় তো? টর্চ নেভালে সাদা কাপড় পরা পেতনির দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বালিয়ে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা ভালোভাবে পরীক্ষা করা দরকার। বাজ পড়া তালগাছটার কাছে গিয়ে ফের টর্চ জ্বাললুম, কিন্তু জ্বলল না। সুইচ বিগড়ে গেল নাকি? টর্চ নাড়া দিয়ে এবং ব্যাটারি বের করে আবার ঢুকিয়ে চেষ্টা করলুম। টর্চ আর জ্বলল না। পেতনিটা ঠ্যাং দোলাচ্ছে। একটু পরে শুনি গুনগুন করে মেয়েলি গলায় গান গাইতে সে। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। চুপি চুপি ঘরের দিকে পা বাড়ুলুম। তারপর এক কাণ্ড ঘটল। ভীষণ ঠান্ডা কি একটা জিনিস আমার মাথার পিছনে চাঁটি মারল। মাথা যেন বরফ হয়ে গেল। তারপর ঘরের দিকে যত এগোচ্ছি বারবার তত চাঁটি খাচ্ছি। টলতে টলতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম। শুতে যাচ্ছি, হঠাৎ মনে হলো মাথার পেছন দিকে কি একটা আটকে আছে। আটকে ওটা হাত দিয়ে সেটা ছাড়িয়ে নিলুম। পেতনির হাত ভেবে সেটা মুঠোয় ধরে ঘরের আলো জ্বেলে দিলুম। কি কাণ্ড! একটা চামচিকে! চামচিকেটা জানালার বাইরে ছুঁড়ে ফেললুম। কিন্তু এটা না হয় চামচিকে? সাদা কাপড় পরা মূর্তিটা তো পেতনি। নাকি পেতনিটাই চামচিকে হুকুম দিয়েছে আমার মাথায় চাটি মারতে? কে জানে বাবা। আর ঝুঁকি নিয়ে কাজ নেই। ডন খালি শেষেতে পাঁচচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকবে। খামখেয়ালি ছেলে, তারপর সব ভুলে যাবে। কাজেই এ নিয়ে চিন্তা করে লাভ নেই। যা ভেবেছিলুম হলো তাই। পরদিন বিকেলে ডন এসে আমার পিঠে চিমটি কাটল। বললুম, আবার কি চাই? ডন গম্ভীর মুখে বলল, পাঁচুর ভূতটা গোগলকে বেঁচে দিল। ভালো করেছিস। মামা 2 টাকা দাও। আবার কি কিনবি? ডন ঠিক করে এসে বলল, ঘুড়ি প্লাস লাটাই প্লাস সুতো 2 প্লাস গোগর 3 = 5। 2 টাকা দিলুম। বললুম, হ্যাঁ ঘুড়ি কেন, সেটা ভালো, কিন্তু আর যেন ভূত কিনতে যেও না। ডন গলতির বেগে উদাও হয়ে গেল।